প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মীর মাসরুজ্জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ আমাদের সঙ্গে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, 21 পদকপ্রাপ্ত অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মধ্যে এই আয়োজনে। আসসালামু আলাইকুম। তো রীতি অনুযায়ী সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আলোচনা শুরু করছি। দৈনিক ইত্তেফাক, এবার তারা ভোটের পথে। মানবজমিন, চিকুনগুনিয়া, ঢাকায় ভ্রমণে সতর্ক মানুষ। আমাদের সময়, আসনে আসনে দ্বন্দ্ব, বিএনপির হাইকমান্ড উদ্বিগ্ন। সকালের খবর, আস্থা সংকটে মন্দা অর্থনীতিতে। যায় যায় দিন, যানজটে ঢাকায় দিনে 32 লাখ কর্মঘণ্টা নষ্ট। আমাদের অর্থনীতি, 15 শর্তে সরকারের সঙ্গে সমঝোতা চায় বিএনপি। দৈনিক দিনকাল, চিকুনগুনিয়ায় 18 লাখ মানুষ আক্রান্ত হতে পারে, রোগতত্ত্ব বিভাগ। দৈনিক সংগ্রাম, যানজটে ঢাকায় প্রতিদিনই নষ্ট হচ্ছে 32 লাখ কর্মঘণ্টা, অপরিকল্পিত নগরায়নে ভয়াবহ পানিবদ্ধতা ও ভূমিকম্পের আশঙ্কা। দ্য ইন্ডিপেন্ডেন্ট, epidemic or not, experts, doctors differ on spread of chikungunya. Our time, don't ruin fish market for small gains, Prime Minister to exporters. আমরা সংবাদপত্রের শিরোনামগুলো দেখছিলাম অধ্যাপক ABM আব্দুল্লাহ। তো আজও বেশিরভাগ সংবাদপত্রেরই অন্যতম প্রধান কিংবা একেবারেই প্রধান শিরোনাম হচ্ছে চিকুনগুনিয়ার সাম্প্রতিক সংক্রমণ, এবং আমরা এমনও দেখছি যে এটি মহামারী কি মহামারী না, এ নিয়ে মতবিরোধের খবর বা বিতর্কের সংবাদও শিরোনামে রয়েছে। তো আমরা যদি প্রথমে একটু জনমনে যে ধরনের প্রশ্ন যাচ্ছে এই বিষয়টিতে যাই, যে চিকুনগুনিয়া বা সংক্রমণ পরবর্তী সমস্যাগুলো আসলে কি কি হবে। যেটি দেখছি যে জ্বর সেরে যাওয়ার পরই মূলত মানুষের ভোগান্তিগুলো বেশি বলে তারা বলছেন, এবং দীর্ঘমেয়াদী এর কি রকম প্রভাব পড়তে পারে। ধন্যবাদ আপনাকে। আসলে যেটা চিকুনগুনিয়া যেটা প্রবলেম হচ্ছে, আসলে রোগ যতটা না সিরিয়াস, মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু তার চেয়ে বেশি। যারা চিকুনগুনিয়া আক্রান্ত হন, মেজরিটি কিন্তু 80-90% রোগী ভালো হয়ে যায়। এই ধরেন কয়েক সপ্তাহের মধ্যে ভালো হয়ে যায়। কিছু কিছু লোক জ্বর ভালো হয়ে গেল, কয়েকদিন পরে দেখা যায় প্রচন্ড ব্যথায় ভোগেন বিভিন্ন জয়েন্টে, অস্থি সন্ধিতে, হাঁটু, গিরা, কোমর, পিঠ, এই সব জায়গাতে কিন্তু আসলে ব্যথা। এটাই সমস্যাটা করে কিছু লোকের। তারপরেও দেখা যায় কয়েকদিন মেডিসিন সিম্পল ট্রিটমেন্ট দিলেও কিন্তু অনেকে এর মধ্যেও ভালো হয়ে যায়। মাত্র ফিউ পার্সেন্টেজ, 10-15 বা 20% রোগীর একটু দীর্ঘমেয়াদী প্রবলেম হয়। সেটা একটাই আর্থ্রাইটিস, জয়েন্ট পেইন, বিভিন্ন গেরায় ব্যথা, এবং এত ব্যথা হয় আমরা যারা রোগী দেখি প্রায় দেখি পঙ্গু করে ফেলে, সোজা কথায় খোঁড়ায় খোঁড়ায় হাঁটে, এবং এই জন্য এটাকে ল্যাংরা জ্বর বলে অনেকেই। এত সিরিয়াস হয়ে যায়, তার সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়, চাকরি বাড়িতে প্রবলেম হয়ে যায়, রিক্সাওয়ালা রিক্সা চালাতে পারে না, ইভেন ভদ্র মহিলারা রান্না করবে, রান্নাও দাঁড়ায় করতে পারে না, এরকম একটা সমস্যা হয়ে যায়। আসলে কিন্তু এই প্রবলেমটাই মেইনলি হচ্ছে, যেটা আমরা পাচ্ছি। এবং দীর্ঘমেয়াদী বলতে আসলে এই প্রবলেম, ব্যথাটাই কিন্তু মেইন প্রবলেম হয়। অন্য যেগুলো প্রবলেম এগুলো প্রায় টেম্পারি, যেমন জ্বর তো কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যায়, গায়ে র্যাশ হয়, এগুলো ভালো হয়ে যায়, কারো মাথা ব্যথা, তারপরে খেতে পারে না, আর এগুলো কিন্তু ঠিক হয়ে যায়, বা এগুলো কোনো সিরিয়াস না, শুধু কাবু করে তাকে জয়েন্ট পেইনে। আর এর বাইরে যেমন আমরা দেখছিলাম যে কোথাও কোথাও এমন আমরা সংবাদেও দেখি যে বাত জ্বরের বিষয়টা উস্কে দেয় কিনা, হৃদরোগ কিংবা কিডনির সমস্যা, এই ধরনের বিষয়গুলো তৈরিতে কোন রকম অপপ্রভাব আছে না। একটা কথা হলো যে চিকুনগুনিয়া যে কোনো রোগের কিছু জটিলতা থাকেই, তো চিকুনগুনিয়াতে এই ধরনের জটিলতা হতে পারে। যারা আগে থেকে সুস্থ, তারা এই প্রথমে যারা আক্রান্ত হলেন তাদের জন্য কিন্তু আসলে এই সমস্যাটা হয় না। তো এমন হতে পারে যারা আগে থেকে বিভিন্ন রকমের বাতে ভোগেন, বিশেষ করে বয়স্ক মানুষ, তাদের তো বিভিন্ন রকমের বাতের ব্যথা, অস্টিওআর্থ্রাইটিস, এই ধরনের রোগে কিন্তু ভোগেন, তাদের কিন্তু এটা আসলে কাবু করে ফেলে বেশি। কারণ এমনিতে তার জয়েন্ট পেইন থাকে, ব্যথা প্রচন্ড, হাঁটতে পারে না, চলতে পারে না, তারপরে যদি চিকুনগুনিয়া হয় সেটা তো আরো ভয়াবহ আকার ধারণ করতেই পারে। তো তার চেয়েও যেটা ডেঞ্জারাস সেটা হলো সব রোগীর, সব মানুষের বেলা কিন্তু এটা তেমন কোনো ক্ষতিকর তেমন কিছু করে না। তবে যারা বয়স্ক মানুষ, যেমন অ্যাবাভ 65 বা 60-65 উপরে, তারা তো অলরেডি বাতে ভোগে, তারা ভোগান্তি বেশি হয়। তারপর ধরেন যারা অন্যান্য রোগে ভোগেন, যেমন কারো হৃদরোগ আছে, ডায়াবেটিস মেলাইটাস আছে, বা কিডনি রোগে আছে, লিভারের রোগ, এই ধরনের ক্রনিক যারা রোগে ভোগে তাদের জন্য তো একটু ঝুঁকি থাকতেই পারে। বা ধরেন প্রেগনেন্ট একজন ভদ্রমহিলা বাচ্চা পেরে, তাদেরও কিন্তু ঝুঁকি আছে, বাচ্চাদেরও ঝুঁকি আছে।
এই ধরনের রোগীদের কিন্তু আসলে একটু বেশি সতর্ক হতে হবে, তাদের কেয়ারও নিতে হবে, এবং তারা ওই মানে হেলায় ফেলায় এই রোগটাকে মানে কিছু হয় না বলে ঘরে বসে থাকে, খালি প্যারাসিটামল খাবে আর পানি খাবে, এই খাবে, এইটা যেন না করেন। এটা সবসময় বলে আসছে, আমি আগেও বলি এখনো বলি, অধিকাংশ লোকের বেলা কিছু হয় না, কিন্তু এই যে পয়েন্টগুলো বললাম এইটার বেলা কিন্তু অবশ্যই একটু ঝুঁকিপূর্ণ থাকে। আপনি বলছিলেন যে এটার হচ্ছে দীর্ঘমেয়াদী যে প্রভাব প্রতিক্রিয়া তারও চিকিৎসা আছে, যেমন সেই চিকিৎসাগুলো বা সেই সতর্কতাগুলো কি? আসলে যেমন শুরুতে রোগীর জ্বর থাকে, শরীর ব্যথা, মাথা ব্যথা, এগুলোই তো থাকে শান্ত, জয়েন্ট পেইন, বিভিন্ন রকমের ব্যথা থাকে। তো আমরা সাধারণত রোগীদের বলি আমরা সিম্পলি ঘরে বসে তারা প্যারাসিটামল খেতে পারবেন, ডোজ ভ্যারি করবে, হয়তো দিনে 2 বার 3 বার বা 6 ঘন্টা পর খেতে পারেন। আর এই প্যারাসিটামল প্রচুর পানি, শরবত, গ্লুকোজ এগুলো খাবে, পুষ্টিকর খাওয়া খাবে, ফলমূল খাবে, নর্মাল খাওয়া দাওয়া করবে, একটু বিশ্রামে থাকবে। আর জয়েন্ট পেইন তো হয় ওই সময় করে কি, ওই একটা হট ব্যাগ নিয়ে, হট ব্যাগের মধ্যে আসলে হট দিবে না, ওই ব্যাগের মধ্যে আইস দিতে হয়, বরফ বা ঠান্ডা পানি দিয়ে সেক দিবে, এতে কিন্তু অধিকাংশ রোগী ভালো হয়ে যায়। তো খেয়াল রাখতে হবে যে ধরেন জ্বর চলে যাবে, 7 দিন 10 দিন বা 15 দিন পরে দেখা যায় রিয়েল প্রবলেম যেটা বললাম, ব্যথা শুরু হয়। এখন যদি প্যারাসিটামলে কাজ না হয় না অনেকের, রুগী বলে আমি তো 100টা খাই ফেললাম, 200টা খেলাম, শত আমার তো কাজ হচ্ছে না প্যারাসিটামলে, কত আর খাবো। তাদের জন্য আসলে অন্য পেইন কিলার দেওয়া হয়, NSAID বলে আমরা অনেক মেডিসিন আছে, নেপ্রোক্সেন আছে, ডাইক্লোফেনাক আছে, বা ধরেন আইবুপ্রোফেন কিন্তু দেওয়া যায়। তো রুগীদের প্রতি যেটা সাজেশন আমাদের বা আমরা ডাক্তাররা যেটা বলি, নিজেরা খেলে প্যারাসিটামলই খাবে, আর অন্য যে কোনো পেইন কিলার খেলে ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবে, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাবে না। কারণ এগুলো পেইন কিলার দেওয়ার আগে পেটে অ্যাসিডিটি, পেপটিক আলসার হতে পারে, কিডনিতে প্রবলেম হতে পারে, লিভারে প্রবলেম, এগুলো দেখতে হয়, দেখে কিন্তু অন্য পেইন কিলার দেওয়া যাবে। সুতরাং ট্রিটমেন্ট কিন্তু আছে আর কি। এরপরও না হলে ফিজিওথেরাপি দিতে হয়, লাইট একটা এক্সারসাইজ করবে, তারপরও না আরো ট্রিটমেন্ট আছে, চিকিৎসা কিন্তু আছে। এটা শুধু নাই বলে যে ঘরে বসে থাকবে আর ভুগবে, প্রচন্ড ভোগান্তিতে ভুগবে, এইটা কিন্তু ঠিক না। অনেকে এই কাজটা করে আর কি। আমি কিছু রোগী পাইলাম 2 মাস আগে তার এই চিকুনগুনিয়া হয়েছে, এখন আসতেছে, ব্যথায় নড়তে পারে না। আমি জিজ্ঞেস করি আপনি ব্যথায় বসে রয়েছেন কেন? কইতে বলে চিকিৎসা নাই, খালি এটা খাইলে এই জন্যই বসে। না, এটা তো ঠিক না, অবশ্যই ট্রিটমেন্ট আছে। কেন ট্রিটমেন্ট থাকবে না কেন? আপনার ব্যথা থেকে আরাম দেওয়ার জন্য আমাদের হাতে কিন্তু মেডিসিন আছে। তবে আপনার নিজেরা করেন, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে কারণ মেডিসিন দেওয়ার কিন্তু ট্রিটমেন্ট কিন্তু আছে। আপনি যে বরফের কথা যেটি বলছিলেন, অনেকে বলে থাকেন যে তাদের ঠান্ডার সমস্যা থাকলে তারা সেটি করতে পারেন না। না, ঠান্ডা বলতে এটা তো লোকাল লাগাচ্ছেন, যেমন হাঁটুতে ব্যথা, আপনি কিন্তু আসলে আইসটা ওখানে লাগাচ্ছেন, এতে তার বডিতে এমন কোনো প্রবলেম হয় না। কিন্তু টেম্পোরারি 10-15 মিনিট 20 মিনিট করে দিবেন, তাতে কিন্তু ঠান্ডার তেমন সমস্যা হয় না, কারণ ঠান্ডা তাকে এত কাবু করে না। আর যদি ঠান্ডা বলতে অন্য সর্দি কাশি এই ধরনের যদি থেকেও থাকে, সেটা ট্রিটমেন্ট দিয়ে তো দেওয়া যাবে, ওটাও ট্রিটমেন্ট চলবে, একসাথে চলবে, দেওয়া যাবে না কেন? দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে। আপনি বলছিলেন অবশ্য যে কারা এই ধরনের এই ঝুঁকিতে থাকে, হ্যাঁ, তো সেই বিষয়টা যদি আরেকটু বিস্তৃত ভাবে বলেন। শিশু, বয়স্ক, এরকম বয়স্ক মানুষ, বুড়ো মানুষ, তাদের তো যে ব্যথা থাকে বা অন্য রোগ, যারা বিভিন্ন রোগে আগে থেকে ভোগেন, যেমন আগে থেকে বাতের ব্যথা আছে, বা ধরেন হার্টের রোগ আছে, ডায়াবেটিস আছে, কিডনির রোগ আছে, লিভার, এগুলো আমি আগে যেগুলো বলছি, এই ধরনের রোগীদের চিকুনগুনিয়া হলে তো আরো কাবু করে ফেলবে। সুতরাং তারা একটু ঝুঁকির মধ্যে থাকেন আর কি। এটা বলছি এবং রিপিটেডলি বলি একটাই কারণে, তো অনেকে মনে করে ঘরে বসে প্যারাসিটামল খাবেন আর পানি খাবেন, বসে থাকবেন, এইটা যেন না করেন। তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। প্রয়োজনে এই ধরনের রোগী গেলে কিন্তু হসপিটালে ভর্তিও লাগতে পারে, এটা খেয়াল রাখতে হবে। আরো কিছু কিছু রোগী যেমন বলছে যে তার প্রেশার কমে যাচ্ছে, বমি বেশি হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, তারপরে প্রস্রাব বন্ধ কমে যাচ্ছে, হচ্ছে না, এই ধরনের রোগী কিন্তু এই ধরনের রোগীদের আসলে হসপিটালে ভর্তি করা ভালো। তাদের পার্সেন্টেজ খুব বেশি তা নয়, কিন্তু একদম হেলায় ফেলায় এটা কাটানো ঠিক না, কারণ তারা একটা অঘটন ঘটে যেতে পারে। যদি আমরা বলি মৃত্যু ঝুঁকি নাই, সাধারণত এটাতে ডেথ কিন্তু হয় না আসলে। তারপরে এই ধরনের প্রবলেম যাদের থাকে তাদের জন্য কিন্তু আসলে একটু ঝুঁকিপূর্ণ। সুতরাং তারা ডাক্তারের পরামর্শ নেবে, প্রয়োজনে তাকে সাজেশন দিতে পারেন, প্রয়োজনে হসপিটালে ভর্তি হবে, সে অনুযায়ী চিকিৎসা নেবে, চিকিৎসা নেওয়া যাবে আর কি। ডেঙ্গু, আমরা যে এডিস মশা যে এই রোগটির সংক্রমণ ঘটানোর জন্য দায়ী, এটি ডেঙ্গু সংক্রমণের জন্য বেশি পরিচিত ছিল। এখন এই যে ডেঙ্গু চিকুনগুনিয়া একই সঙ্গে হয় কিনা এরকম প্রশ্ন জেগেছে। আসলে এডিস মশা 3টা রোগ করতে পারে, আগে থেকে আমরা দেখে আসছি। এডিস ইজিপ্টিয়া, এডিস অ্যালডোপ্টিকাস বলে। এটা ডেঙ্গুর প্রকোপটা আমরা আগে বেশি দেখতাম, ডেঙ্গু করে এটা, বা এই শতাব্দীর শুরুতে 2000 সাল থেকে প্রচুর ডেঙ্গু জ্বর রোগী ছিল। এইবার কিন্তু আমরা দেখতেছি আসলে প্রচুর চিকুনগুনিয়া রোগী পাচ্ছি। তো ডেঙ্গু ওই চিকুনগুনিয়াও করে, একই মশাই। এটার ডেঙ্গুর এডিস মশার ডেঙ্গুরও বাহক, তারপরে আমরা চিকুনগুনিয়ার বাহক। এটা আরেকটা রোগ করে, জিকা বলে আর কি। সেটা আমাদের দেশে আমাদের কোনো প্রমাণ এখনো নাই, এটাও কিন্তু করতে পারে।
এই মশা 3টে রোগই করতে পারে আর কি। আর আরেকটা অনেক একটা কনফিউশন থাকে যে একই সাথে 2টে রোগ হতে পারে কিনা, চিকুনগুনিয়াও হলো কিনা, সাথে আবার ডেঙ্গু হতে পারে। অবশ্যই পারবে না, কেন মশা তো একটাই, বা 2 জনকে 2 মশা কামড়ে, একই মশা হয়তো 2টা জার্মও বহন করতে পারে, অথবা তাকে 2টা মশা কামড়ে দিতে পারে। একটা মশা হয়তো চিকুনগুনিয়া বাহিত মশা, আর একটা হলো ডেঙ্গু বাহিত মশা। সুতরাং 2টা হতে পারবে না, হতে পারে, করা যায়, পারবে না কেন, হতে পারে। রোগীরা বা রোগীর স্বজনরা এই দুটোর মধ্যে পার্থক্যটা করবেন কি? আসলে লক্ষণ কিন্তু একই রকম 2টার। লক্ষণ একরকম বলতে হাই টেম্পারেচার, জ্বর উঠবে বেশি, শরীর ব্যথা, মাথা ব্যথা, এগুলো গায়ে র্যাশ যেগুলো হয় 3 দিন 4 দিনের দিন আসলে গায়ে র্যাশ হয়, 2টেতেই হতে পারে। একটু বেসিক পার্থক্য হলো ডেঙ্গু জ্বরের বেলায় 4-5 দিন পরে জ্বর কিন্তু কমে যাবে, চিকুনগুনিয়ার বেলাও কমবে, এবং 5 থেকে 7 দিন বা এর মধ্যেই রোগীর কিন্তু রক্তের প্লেটিলেট কমে যায়। প্লেটলেট কমলে রক্তক্ষরণের ঝুঁকি থাকে। রোগী বলতে পারে আমার নাক দিয়ে রক্ত যাচ্ছে, ব্রাশ করছি রক্ত যাচ্ছে, পায়খানা কালো হচ্ছে, ব্লাড যায়, বমির সাথে রক্ত। এটা কিন্তু ডেঙ্গুতে হয়, চিকুনগুনিয়াতে এই জিনিসটা হয় না। সুতরাং কোনো রোগী যদি দেখে তার ব্লিডিং হচ্ছে, তাহলে কিন্তু সে বসে থাকবে না, ধরে নিতে পারে তার ডেঙ্গুর সম্ভাবনাটা বেশি। আমরা সিম্পল ব্লাড কাউন্টটা করলে কিন্তু বুঝতে পারবো। ডেঙ্গু টেস্ট করা যায়, আমরা সিবিসি বলি, এবং প্লেটলেট কাউন্ট করলেই কিন্তু বোঝা যায়। যদি প্লেটলেট কমতে থাকে তাহলে কিন্তু এটা ধরে নেব যে এটা তার ডেঙ্গু জ্বরের সম্ভাবনাটাই বেশি। আসলে চিকুনগুনিয়াতে এই জিনিসটা কমে না, প্লেটলেট কমে না বা সামান্য কমে, এবং সেখানে রক্তক্ষরণের ঝুঁকি কিন্তু ততটা নাই চিকুনগুনিয়ার বেলায় আর কি। সুতরাং এটা রুগীও যেমন সহজে ধরতে পারবে, আর আমরা তো পরীক্ষা করেও রুগী ক্লিনিক্যাল তো রুগী দেখবোই, প্লাস এই পরীক্ষার মাধ্যমে কিন্তু আমরা সন্দেহ মানে মোটামুটি শিওর হতে পারবো এটা ডেঙ্গু না চিকুনগুনিয়া, ইজিলি কিন্তু করা যায় এটা। দুটোর আপনি বলছিলেন যে দুটো একই সঙ্গেও হতে পারে, যদি একই সঙ্গে হয় তাহলে তার চিকিৎসা বা সেই চিকিৎসার মধ্যে 2টার মধ্যে খুব তো বেশি পার্থক্য নাই, কারণ ডেঙ্গু জ্বরের বেলায় রক্তক্ষরণের ঝুঁকি, সেটা তো আমরা ব্লিডিং যদি হয় তো তার আলাদা চিকিৎসা আছে, তো চিকুনগুনিয়ার ব্যবসাতে এই ঝুঁকিটা নাই। সুতরাং আলাদা করে কোনো চিকিৎসা দেওয়ার দরকার নাই। এবং রক্ত এমন হতে পারে যে ডেঙ্গুতে প্রচুর ব্লিডিং হলো, রক্ত সেখানে ব্লাড লাগতে পারে, সেটাও হতে পারে, প্লাস রক্ত বন্ধেরও ট্রিটমেন্ট আছে। এছাড়াও অন্যান্য চিকিৎসা আছে। অনেক সময় খুব বেশি প্লেটলেট কমে গেলে, এটা এখনো কন্ট্রোভার্সিয়াল, প্লেটিলেট দেওয়া লাগতে পারে, এর কারো হতে পারে, কিন্তু চিকুনগুনিয়ার বেলা তো এইসব লাগবে না। সুতরাং ট্রিটমেন্টের মধ্যে এইটুকুই পার্থক্য, আর বেশি তো খুব পার্থক্য নাই আসলে। তবে একটা সুবিধা হলো ডেঙ্গু জ্বর মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে ভালো হয়ে যায়। ভালো হয়ে গেলে মোটামুটি সে টোটালি ভালো হয়ে যাবে। তার কিন্তু ওই চিকুনগুনিয়া যেমন ব্যথা হওয়ার একটা ঝুঁকি থাকে, রুগী একটা ল্যাংড়া হয়ে যায়, ওই ধরনের কিন্তু ঝুঁকি থাকে না, ডেঙ্গু মোটামুটি ভালো হয়ে যায়, যেটা চিকুনগুনিয়াতে ভোগায় আর কি। ঢাকায় ভ্রমণ আতঙ্কে রয়েছে মানুষ, প্রবাসীরাও কম আসতে চাইছেন, শিরোনাম রয়েছে। এটা তো আসলে একটা এখন মানুষের মধ্যে একটা ভয় তো ঢুকছে। আমি কিছু কিছু রুগী পাইছি, ওরা বাইরে থেকে আসছে, বাইরে বিদেশে ওই বিভিন্ন দেশ থেকে বেড়াতে আসছে বা ছুটিতে আসছে, আর সে কিন্তু ওই চিকুনগুনিয়াতে আক্রান্ত হয়ে গেছে আর কি। এবং এটা একটা আতঙ্ক কিছু কিছু রকম শোনা যাচ্ছে। তবে যারা ছুটিতে আছে, কাজ না থাকলে, যেহেতু ঢাকায় এটা হচ্ছে, আমার তো মনে হয় কেউ যদি ভয় পায় না আসাই ভালো। কারণ মানে ফিরে দেশে এসে যদি তার ছুটি ডেই নষ্ট হয়ে যায় ওই রোগ ভুগে, তাহলে তো মুশকিল হবে আর কি, না আসাই ভালো। এটা কিন্তু হচ্ছে আসলে, শোনা যাচ্ছে কিছু কিছু লোকজনের মাধ্যমে, বা আমরা যে একটা কেস এরকম পাইছি, উনি আসছেন, তার বাইরে যা আছে বলে দিছে তোমরা আর এখন আইসো না আর কি। জিজ্ঞেস করলাম ঠিক আছে, না আসাই ভালো, অন্তত 2-3 মাস জায়গা, সেপ্টেম্বর অক্টোবর বন্ধ হয়তো চলবে, শীত আসার সময় এটা কিন্তু এই চিকুনগুনিয়াটা কিন্তু কমে যাবে এর প্রকোপটা। আসলে এটা আসলে বৃষ্টির জন্য হচ্ছে, তো মাঝে মধ্যে স্ক্যাটার্ড বৃষ্টি হচ্ছে, কয়েকদিন বৃষ্টি, আবার এই যে তাতে পানি জমে যায়, পানি জমলে ওখানে কিন্তু এই মশাগুলো ডিম পারে, ডিম পাড়ার জন্য এটা স্প্রেড করছে বেশি আসলে। সেই জন্য এবার আসলে এটাও বেশি হয়ে গেছে, চিকুনগুনিয়াটা বেশি হয়ে গেছে। এটা শীতকালে এটা আর থাকবে না। ঢাকার বাইরে কম ছিল বলে দেখা যাচ্ছিল, তো এখন আবার সংবাদে দেখা যায় মাঝে মাঝে যে ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় দেখা যায়। এটা রিজন আছে, এটা কারণটা হলো মশা তো এটাকে আমরা ডোমেস্টিক মশা বলি। সুন্দর সুন্দর ঘর বাড়ি, সুন্দর সুন্দর বিল্ডিং এ থাকতে এটা পছন্দ করে, আসলে খুব ভদ্র মশা এটা। তো ঢাকার বাইরেও তো আজকাল খুব সুন্দর সুন্দর বাড়িঘর হচ্ছে, তো জেলা সদর বলেন বা ইভেন উপজেলা লেভেলেও, তো ওখানে তো এটা হতেই পারে, তো ওই জন্য মশা তো স্প্রেড করতেও পারে আর কি। সুতরাং ওই জন্যই কিছু কিছু রিপোর্ট পাওয়া যাচ্ছে, খুব যে বেশি হচ্ছে তা কিন্তু না, কিন্তু হচ্ছে ওইভাবেই। কারণ এগুলো সুন্দর ঘরে থাকে, ঢাকার বাইরে কি আর কত সুন্দর বিল্ডিং তো হচ্ছে, বিশাল বিশাল বিল্ডিং হচ্ছে না, সুতরাং মশা তো ওখানেও তার বসত বাড়ি করতে পারেই। এই জন্য ঢাকার বাইরেই যে হবে না তা কিন্তু হচ্ছে, তবে এতটা বেশি হয় না, আউটব্রেকটা অতটা বেশি না, লিমিটেড হচ্ছে আর কি। আপনি যেমন ওই যে বৃষ্টির সঙ্গে সম্পর্কের কথাটি বলছিলেন, এটা কতদিন, আর আমরা যদি মৌসুম অনুযায়ী ধরি যে এটাকে ঝুঁকিপূর্ণ মৌসুম হিসেবে সামনে কত? ঝুঁকি বলতে একটাই ঝুঁকি, যদি একদম প্রচুর বৃষ্টি হতো, একদম ভাসায় নিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু লার্ভাগুলো ভেসে যেত, মরে যেত, তাহলে কিন্তু মশার প্রজননটা ধ্বংস হয়ে যেত।
বিশ্বের কয়েকদিন পর পর হচ্ছে বলেই সমস্যাটা হচ্ছে। যে কোনো জায়গায় পানি জমছে, এই এডিস মশাগুলো ডিম পাচ্ছে আর কি। এখন এইভাবে যদি চলতেই থাকে তাহলে তো মশার প্রজননও হবে, বংশবৃদ্ধি হবে, আর এদের স্প্রেড চলতেই থাকবে। ন্যাচারালি যদি বন্ধ হয়, শীত বন্ধ আমাদের ওয়েট করতে হবে আর কি। শীতের আগে না হলে আপনি যদি মশা ধ্বংস না করেন, মশা তার প্রজনন ক্ষেত্র বা যেখানে যেখানে মশার ডিম পারবে এগুলো যদি ডিস্ট্রয় না করেন তাহলে তো এটা হতেই থাকবে আর কি। সুতরাং মশা ডিস্ট্রয় করার জন্য কার্যকরী পদক্ষেপ আমাদের নিতে হবে আর কি। নিজের ঘরে বাইরে দুই জায়গাতেই কিন্তু এই পদক্ষেপ বা ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে যদি আপনি একটু কথা বলেন। পদক্ষেপ বলতে আমরা প্রশাসনিক ব্যবস্থাগুলো, পারস্পরিক দোষারোপ যা যা ঘটছে এ নিয়ে একজন চিকিৎসক হিসেবে, অধ্যাপক হিসেবে আপনি কি এখানে দুটো পয়েন্ট মনে রাখতে হবে। যেহেতু এটা মশার কামড়ে হচ্ছে, এটা দুইটা মিজানে একটা ব্যক্তিগত সতর্কতা, অর্থাৎ আমাকে আপনাকে যেন মশা কামড় না দেয়। এটার জন্য আপনি যা যা করা করবেন, যেমন আমরা বলি দিনে ঘুমাইলে মশারি নেবেন, আপনি মস্কিটো নেট লাগাতে পারেন, ঘরে স্প্রে করতে পারেন, গায়ে কিন্তু অনেক সময় বিভিন্ন রকমের লোশন বা ক্রিম এগুলো পাওয়া যায়, সেগুলো নিতে পারেন। একটু লম্বা ফুল হাতা শার্ট পরতে পারেন। বাচ্চাদের বলি আমি হাফ প্যান্ট না পরে ফুল প্যান্ট পরে, মানে মশার কামড় থেকে বাঁচবেন আপনি। এটা এক নম্বর। দুই নম্বর হলো মশা যাতে বংশ বিস্তার করতে না পারে সেটার জন্য মিজান নিতে হবে। সেটা দুইভাবে করতে হয়, এটা নিজের ঘরে এবং ঘরের বাইরে। নিজের ঘরে বলতে জমা পানি যেন কোথাও না থাকে। আপনি বাথরুমে বালতির মধ্যে পানি রাখবেন না, ফ্রিজের নিচে, ধরেন যে এসির নিচে, বা বারান্দায় ফুলের গাছ আছে, টব আছে, এখানে যেন 3 থেকে 5 দিনের বেশি জমা পানি না থাকে। ওর মধ্যে কিন্তু এই মশাগুলো ডিম পারে, ঘরে বেশি পারে। এবং ঘরের আশেপাশে যেখানে জমা পানি সেগুলোকে ডিস্ট্রয় করতে হবে। আর ঘরের বাইরে যেগুলো আছে, যেখানেই পানি জমা থাকতে পারে, আপনার কেউ ডাব কেটে ওই খোসা ফালাই রেখে ওর মধ্যে জমতে পারে, ক্যান হইতে পারে, যে কোনো বোতল হইতে পারে, এগুলোতে যেন জমা পানি না থাকে, সেগুলোকে ডিস্ট্রয় করতে হবে, ধ্বংস করতে হবে। তাহলে মশার প্রজননটাকে শেষ করবেন, প্লাস মশার যেগুলো অলরেডি এক্সিস্টিং সেগুলোকে স্প্রে করে, ফগিং করে, বিভিন্ন মেজার নিয়ে মশাগুলো কিন্তু ডিস্ট্রয় করতে। যদি না করেন তাহলে ডেঙ্গুও চলবে, চিকুনগুনিয়াও চলতেই থাকবে আর কি। আপনি যেমন বলছিলেন যে এর একটি মানসিক প্রভাবও রয়েছে, যে হঠাৎ করে যেমন অপরিচিত ধরনের অতিরিক্ত ব্যথা, যে উপসর্গগুলো, এটা আতঙ্ক বেশি তৈরি করে। তো দেখা যায় জ্বর চলে যাওয়ার পরও কারোর মধ্যে শারীরিকভাবে যেমন উপসর্গগুলো থাকে, আতঙ্কটাও থাকে। কারণ এই অবস্থায় কতদিন যে বিষয়গুলো, পানি বেশি খাওয়া, একটু বিশ্রামে থাকা, কতদিন জ্বরের শুরুতে আমরা অ্যাকিউট স্টেজ বলি, এটা তো বেশি দিন থাকবে না। জ্বরের 5-7 দিন 10 দিন, যেগুলো পানি খেতে পারে নর্মাল, যে কোনো রোগী খেতেই পারে, তার ঘাম দেয়, সুইটিং হতে পারে, ডিহাইড্রেশন খেতেই পারে, পানি খাবে, প্যারাসিটামল খাবে, শরবত, দুধ সবই খাবে, নর্মাল খাওয়া দাওয়ার সবাই, কোনো খাওয়া দাওয়ারও রেস্ট্রিকশন দরকার নাই। বমি না হলে বা ডায়রিয়া না হলে তার কিছু করার দরকার নাই। এগুলো খুব বেশি দিন কিন্তু পারসিস্ট করে না, 5-7-10 দিনের মধ্যে কিন্তু ভালো হয়ে যাবে। কিন্তু আফটার ইফেক্ট যেটা, এইটা দেখা যায় যে রোগী 1 মাস আগে সাফার করছে, তারপরেও কিন্তু ব্যথা শুরু, এরকম কিন্তু হতে পারে। অথবা রোগীর জ্বর ভালো হয়ে গেল, ব্যথা শুরু, এরকম কিন্তু হতে পারে। আমরা রোগী পেয়ে গেছি, সে বলছে আমরা রমজানের মধ্যে জ্বর আসছিল, এখন তো 5-7 দিন যাবত ব্যথা শুরু হয়ে গেছে জয়েন্টে, এরকম হতে পারে। তো আতঙ্ক বলতে একটাই, তার ভোগান্তি বাড়ায়। আমরা বলি মর্টালিটি নাই, মারা যায় না বেশি, মরবিডিটি বলে এটাকে, অর্থাৎ রোগী মারা যাবে না, তার ভোগান্তি হবে, কষ্ট হবে, এইটাই করেন। কষ্ট বলতে আসলে বেশি হয় গিরায় গিরায় ব্যথা, কাবু করে ফেলেন রোগীকে, সোজা কথা পঙ্গু করে ফেলে আর কি। সেজন্যই নামটা আসছে ল্যাংড়া জ্বর, খোঁড়ায় খোঁড়ায় হাঁটে। সেটাই একটু বেশি মানুষকে একটা আতঙ্কগ্রস্ত করতে হবে। এবং আপনারা হয়তো পত্রিকা দেখছেন, এমনও কমেন্ট করছে, এই রোগ যেন কারো না দেয়। অনেকে আমাদের কাছে বলে, আমার 50 বছর আমি এরকম পাই নাই, মনে হয় হাতুড়ি দিয়ে পিটাইছে, ভর্তা করে ফেলছে, এরকম রোগী কিন্তু কমেন্ট করে। এবং কয়েকটা রোগীর কমেন্ট আমি শুনছি, পত্রিকায় আছে, আমার শত্রুকেও যেন এই রোগ যেন আল্লাহ না দেয়, এরকম হয়েছে আর কি। তাহলে এত সিভিয়ার পেইন হয়, আসলে এটাই সমস্যাটা বেশি হয়, অন্য সমস্যাগুলো ততটা হয় না কিন্তু আসলে। তো অনেক ধন্যবাদ আজকে এর সময় দেওয়ার জন্য অধ্যাপক ডক্টর এ.বি.এম. আব্দুল্লাহ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন সবাই। ইউনিভার্সাল মেডিকেল কলেজ এন্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের আয়োজন এখানেই শেষ করছি। শুভরাত্রি।